এইখানে ইউনিক ডাটা ভ্যালিডেশন করতে হয়, তাই না? এমপ্লয়ি আইডিতে করতে হতে পারে, অথবা এখানে জার্সি নাম্বারে করতে হতে পারে, অথবা আইডি নাম্বারে করতে হতে পারে, অথবা প্রোডাক্ট আইডিতে করতে হতে পারে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জবের জন্য বলেছি। দেখি আমরা একটু জবগুলো দেখি। স্যালারি শিট, স্যালারি শিটের আইডি নাম্বার ইউনিক করতে বলতে পারে। ইলেকট্রিসিটি বিলে মিটার নাম্বার ইউনিক করতে বলতে পারে। ইনভয়েস প্রোডাক্ট আইডি ইউনিক করতে বলতে পারে। ওয়েজের শিট এমপ্লয় আইডি ইউনিক করতে বলতে পারে। এরপরে হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকারে এখানে এটা ইউনিক করতে বলেনি, এখানে ডাটা ভ্যালিডেশনের লিস্ট ভ্যালিডেশন করতে বলেনি, তবে বলেছে এই নির্দিষ্ট আইটেম ছাড়া এন্ট্রি করা যাবে না, তো এই ভ্যালিডেশনটা থাকতে পারে। এরপরে এখানে এইরকম কোনো ভ্যালিডেশন নেই, কিন্তু এখানে একটা ভ্যালিডেশন আছে, 1 থেকে 44 পর্যন্ত এন্ট্রি দিতে হতে পারে, এর বেশি এন্ট্রি বা কম এন্ট্রি দেওয়া যাবে না। এরপরে যেটা আছে এই ক্যালকুলেশন তো দেখলাম। ক্রিকেট ম্যাচ, এখানে জার্সি নাম্বারে একটা ভ্যালিডেশন থাকতে পারে। এরপরে রেজাল্ট শিটের রোল নাম্বারের একটা ভ্যালিডেশন থাকতে পারে। এরপরে এইটাই এমপ্লয়ি আইডি। এই যে প্রত্যেকটা ভ্যালিডেশন, প্রত্যেকটা জবেই ভ্যালিডেশনটা একই, যেটাই আসুক, অথবা এই কয়টা না আসুক, অন্য একটা আসুক, সেখানেও এইরকম কিছু থাকলে থাকতে পারে। তো আমরা সেটা পারবো কিনা। অরের ব্যাপারটা আসে কখন, যখন বলে যে এই নির্দিষ্ট আইটেম ছাড়া অন্য কোনো আইটেম এন্ট্রি করা যাবে না। সেটা মান্থলি বাজেট ট্র্যাকারে আমরা করেছি কিভাবে দেখি একটু। মান্থলি বাজেট ট্র্যাকারে এইখানে করেছি, তাই না, যে এই নির্দিষ্ট আইটেম বাদে অন্য কোনো কিছু এন্ট্রি করা যাবে না, ক্যাটাগরিতে করেছি এটা, তাই না। এই সম্পূর্ণটা সিলেক্ট করে ডাটাই থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা অর দিয়ে শুরু করে প্রত্যেকটা সেল ইকুয়াল ওই প্রত্যেকটা আইটেম লিখে দিব, কমা দিয়ে জাস্ট এটুকুই। এখানে যদি 10টা আইটেম থাকে 10টা লিখে দিব, 5টা থাকলে 5টা দিব, 2টা থাকলে 2টা দিব। অরের কাজ এইটুকুই। এখানে কি হইলো, প্রথম সেল ইকুয়াল যেটা চাচ্ছে সেটা, পরে ওই সেল ইকুয়াল যেটা চাচ্ছে ওটা, প্রত্যেকবার কমা দিয়ে দিয়ে দুই পাশে 2টা ব্র্যাকেট দিয়ে সবার শুরুতে অর লিখে দিব, হয়ে যাবে। অর হচ্ছে একটা ফর্মুলা, আমরা ওই ফাংশন, এটা আমরা জানি। তো এই যে ভ্যালিডেশনটা, এটা মান্থলি বাজেট ট্র্যাকারে থাকতে পারে, এবং এই সবার শেষে যে স্যালারি শিটটা দেখিয়েছি সেখানেও ক্যাটাগরির মধ্যে এটা থাকতে পারে। এমপ্লয়ি আইডিতেও এটা থাকবে, ক্যাটাগরিতেও এটা থাকবে। তার মানে এখানে 2টা ভ্যালিডেশন, একটা স্যালারি শিটের একটা মান্থলি বাজেট ট্র্যাকারের, 2টা মিলে যখন কম্বাইন্ড হয়েছে তখন দুটোই করতে হতে পারে। তা আমরা এটা পারবো সবাই করতে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে বেসিক স্যালারি বের করতে গেলে আমরা ইফ ফর্মুলা দিয়ে বের করেছি মান্থলি স্যালারি শিটে, তাই না। আমি একটু স্যালারি শিটে যাই, এই হচ্ছে স্যালারি শিট। এখানে বের করেছি কিভাবে, এই সেল সিও হলে 50,000, এই সেল এমডি হলে 40,000, এই সেল ম্যানেজার হলে 35,000, এভাবে করে প্রত্যেকটায় কমা দিয়ে দিয়ে ইফ ফর্মুলা দিয়ে লিখে দিয়েছি। ভ্যালু ইফ ট্রুতে কি, ফলসে আবার ইফ দিয়ে শুরু, ভ্যালু ইফ ট্রুতে কি, আবার ফলসে ইফ দিয়ে শুরু, এটাই তো করেছি, এর বাইরে কিছু আছে। প্রত্যেকটা জায়গায় ইফ। ইফের কাজ কি, যে কোনো একটা লজিক কমা, ওই লজিকটা সত্যি হলে কি হবে, লজিকটা মিথ্যা হলে কি হবে। মিথ্যা হলে যেটা হবে ওখানে আবার ইফ দিয়ে যদি আবার কল করি, তাহলে সত্যি হলে কি হবে, আবার মিথ্যা হলে কি হবে, সেখানে এভাবে করে করেছি, তাই না। এই ইফ ফর্মুলা প্রত্যেকটা জায়গায় সেম। স্যালারি শিটেও যদি করি, এই বেসিক স্যালারিতে ইফ ফর্মুলা দিয়ে করব। ইলেকট্রিসিটি বিলে করলে ইলেকট্রিসিটি বিলের এই বিলে এটা ইফ দিয়ে করব। যদি ইনভয়েস করি, ইনভয়েসের এখানে ইফের কাজ আছে কোথায়, ইনভয়েসের এখানে ইফের কাজ নেই, এইখানে আছে। ইফ এই সেল যদি 5 লাখের উপরে হয় তাহলে 9%, 5 লাখের নিচে হলে 3%, 3 লাখের নিচে মানে 3 লাখের উপরে হলে 3%, 3 লাখের নিচে হলে 1%। এইখানে আমরা করেছি, জাস্ট লজিকটা ভিন্ন, আর সবই তো এক। ইনভয়েস গেল ওয়েজের শিট, ওয়েজের শিটে এখানে বেসিক স্যালারিতে আমরা ইফ দিয়ে করেছি, তাই না। এখানে ইফ প্লাস ভিলুকআপ দিয়ে করেছি, কিন্তু পরবর্তীতে, এটা কিন্তু আগের ভিডিও, ভিলুকআপ দিয়ে করে কি হয়েছে, আরও সহজ হয়েছে। আচ্ছা, এই ফ্যানটা অফ। এরপর ওভার টাইমে এটাও ইফ, যে এই সেল যদি 40-এর বেশি হয় তাহলে কি, মেডিকেল
ফিক্স থাকে, গ্রোসে ফিক্সড, মানে যেভাবে বলে সেভাবে, ইনকাম ট্যাক্সে যেভাবে বলে সেভাবে, ইনকাম ট্যাক্সের পরিবর্তে আইটি আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটা আমরা একটু দেখি। মান্থলি বাজেট ট্র্যাকারের অ্যামাউন্টের তো অ্যামাউন্ট থাকে, বাজেট রেঞ্জটা আমাদের একটু কঠিন, তাই না? কিন্তু সেটাও আমরা সবাই পারি সম্ভবত, তাই না? প্রথম কি, এই সেল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, যদি এক্সপেন্স হয় তাহলে আবার এই সেল যদি এই সেলের 20%-এর বেশি হয়, এইটুকু লজিক। এই সেলটা যদি, এই সেলটা যদি, এই সেল বলতে প্রত্যেকটা সেল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে, এই সেলগুলো যদি এই অ্যামাউন্টের 20%-এর থেকে বেশি হয় তাহলে আমরা একটা লজিক দিছি এখানে, যে লজিকটা আমরা বাজেট রেঞ্জের এখানে দিয়েছি। র্যাঙ্কের ক্ষেত্রে আমরা আলাদা হেল্পার টেবিল নিয়ে র্যাঙ্ক করেছি, কারণ র্যাঙ্ক আমরা এই ইনকামের অ্যামাউন্টে র্যাঙ্ক করব না, আমরা এই অ্যামাউন্টটা র্যাঙ্ক করব, এই ইনকামের অ্যামাউন্টটা র্যাঙ্ক করব না। তার মানে যদি র্যাঙ্ক করতে এই সম্পূর্ণটা ব্যবহার করি তাহলে এখানে সম্পূর্ণটা র্যাঙ্ক হয়ে যাবে। আমরা সম্পূর্ণ অ্যামাউন্ট থেকে এই ইনকাম এবং এই ইনকাম বাদ দিয়ে র্যাঙ্ক করেছি, যেটা আমরা হেল্পার টেবিলে দেখিয়েছি, তাই না? এই হেল্পার টেবিলে সেটা আমরা দেখিয়েছি, এই ইনকাম দুইটা বাদ দিয়ে। আর তো সবই এক, ভিলুকআপ করেছি, সেখানে প্রত্যেকটা অ্যামাউন্ট যোগফল বের করে সেই অ্যামাউন্ট থেকে ভিলুকআপ করেছি। এরপরে এই ক্যালকুলেশনের দেখার কিচ্ছু নাই, সবই পারি। এখানে ফর্মুলা দিয়েছি কি, ইফ যদি এই সেল 26-এর বেশি হয়, 13-র বেশি হয়, এমন করে ফর্মুলা দিয়েছি। 26-এর বেশি হলে কি চাই, 13-র বেশি হলে কি চাই, 12-র নিচে হলে কি চাই, সেটাই জাস্ট ফর্মুলা দিয়ে লিখে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় ইফ ফর্মুলা। তো ইফ ভিলুকআপ সাম, সাম ইফ। এরপর ক্রিকেট ম্যাচের এখানে আমরা যা ছিল তাই আছে, টোটাল রানটা আমরা করেছি কিভাবে, সাম করেছি, উইকেট পার উইকেট 20 রান হলে পার উইকেট যোগ করে সেটা গুণ করেছি 20 রান দিয়ে, সব মিলিয়ে একটা যোগ করে দিয়েছি, যেখানে প্রথম সাম হচ্ছে একটু মানে রানের সাম, পরের সাম হচ্ছে উইকেটের সাম, তার সাথে গুণ, এই দুইটা যোগ করে দিলাম, তাহলে একদম টোটাল সামটা বের হয়ে গেল। তো এটাও আমরা পারি করতে। অ্যাভারেজ রান বের করতে পারি, অ্যাভারেজ রান যদি 3 ম্যাচের অ্যাভারেজ বলে সেটাও বের করতে পারবো, যদি টোটাল রানের অ্যাভারেজ বলে সেটাও বের করতে পারবো, অথবা প্রত্যেকের রানের টোটাল যে রান সেটার অ্যাভারেজ বলে সেটাও বের করতে পারবো। যেভাবে বলবে আমরা সেভাবে বের করব। যদি না বুঝি প্রশ্ন দেখে যে স্যার এটা কি টোটাল রানের অ্যাভারেজ, নাকি এটা ম্যাচ ওয়াইজ অ্যাভারেজ, নাকি এটা প্রত্যেকের রান মিলে যা হয় সেটার অ্যাভারেজ, জিজ্ঞাসা করে নিব, সে বলে দিবে যে এইটার অ্যাভারেজ। যখন বলে দিবে টোটাল রানের অ্যাভারেজ, তাহলে টোটাল ধরে করব। সে যদি বলে প্রত্যেক ম্যাচের অ্যাভারেজ, তাহলে প্রত্যেক ম্যাচ ধরে করব। সে যদি বলে দলের সবার মিলে অ্যাভারেজ, তাহলে সবার মিলে অ্যাভারেজ করব। ক্লিয়ার? প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা বের করেছে কিভাবে, ভিলুকআপ দিয়ে। ভিলুকআপে এই টোটাল রানটাকে এনে রেখেছি আগে। আমরা ভিলুকআপ না ব্যবহার করে এক্স লুকআপ ব্যবহার করতে পারতাম। এক্স লুকআপ ভিলুকআপের মতোই একটা অংশ, একটা কাজ। এক্স লুকআপ ভিলুকআপের মতোই একটা কাজ, এটা আরও সহজ। জাস্ট নাম এক্স লুকআপ, ভিলুকআপের ভি, এক্স লুকআপের এক্স এবং এইচ লুকআপের এইচ, আর কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ করে, ভার্টিক্যাল বলতে ভার্টিক্যাল তো বুঝেন সমান্তরাল, আর এইচ লুকআপ বলতে হরিজেন্টাল উপর নিচে। তার মানে হরিজেন্টাল লুকআপ হলে এদিকে এদিকে হবে, আর ভার্টিক্যাল লুকআপ ভিলুকআপ হবে এদিকে এদিকে। আর এক্স লুকআপ হলো এমন একটা, সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, আর কোনো কিচ্ছু না। তো এক্স লুকআপ করলে এটা সহজে করা যায়, তবুও আমি এক্স লুকআপ দেখাই নাই, আপনারা গোলাই যেতে পারেন। দেখাবো। এই ভিলুকআপ করতে গেলে এইটুকু আমার লাগছে, কারণ ভিলুকআপে আমরা জানি সবার বাঁ পাশে থাকবে, বাঁ পাশে রেখে করতে হবে। এক্স লুকআপে বাঁ পাশ ডান পাশ নাই, যে কোনো পাশ দিয়ে হবে। তো আমরা একটু এক্স লুকআপে যাই এবার। এক্স লুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু। এক্স লুকআপে লুকআপ ভ্যালু দেবো ম্যাক্স, তাই না? ম্যাক্স ব্র্যাকেট ওপেন, ম্যাক্সটা হবে কোন এরিয়ার ম্যাক্স, এই টোটাল রানের ম্যাক্স। এবার কিন্তু ওই হেল্পারে গেলাম না, কমা লুকআপ অ্যারে, লুকআপ অ্যারেও হবে এইটা, কমা রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে আমি কী হিসাবে রিটার্ন চাচ্ছি, রিটার্ন চাচ্ছি নাম, তাই না? ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার হয়ে গেছে, আরও সহজ হয়েছে না? এই ক্ষেত্রে আমার কি এইটুকু লাগছে? এইটুকু টোটালি লাগে না। কিন্তু এই এক্স লুকআপ করতে গেলে আপনারা মনে করবেন রিটার্ন অ্যারে কি, লুকআপ অ্যারে কি,
গোলায় যেতে পারেন। ভিলুকাপে কিন্তু ভিলুকাপের ব্যাপারটা দেখেন, ভি লুকআপ লিখলে সাথে সাথে আসে কি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু তো ম্যাক্স হবে, এটা সবাই জানি। ম্যাক্স এইটুকুর ম্যাক্স কমা টেবিল অ্যারে হবে, তখন এটা হেল্পার নিয়ে করেছি তো, যদি টেবিলের এই নামটা এই পাশে থাকতো এই পাশে, তখন টেবিল এরকম হতো, এরপরে যে কলামটা চাইতাম সেটা হতো, তাই না? কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে কি হয় দেখেন, এক্স লুকআপের লুকআপ ভ্যালু ম্যাক্স ব্র্যাকেট ওপেন, ম্যাক্স হবে এই এরিয়ার ম্যাক্স ব্র্যাকেট ক্লোজ কমা, এইটা হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ এই যে যেটা খুঁজবো সেটা কোন অ্যারে থেকে খুঁজবো, এই অ্যারে থেকে, এই অ্যারে থেকে খুঁজবো কমা রিটার্ন অ্যারে, এই অ্যারে থেকে খুঁজে সেটা রিটার্ন হিসাবে চাচ্ছি কি এইটা ব্র্যাকেট ক্লোজ। এটা কিন্তু সহজ আরও বেশি, তাও দেখানো হয়নি, দেখায়নি। হ্যাঁ, এক্ষেত্রে আমার হেল্পার টেবিল লাগলো না, তাই না? তো আমরা এক্স লুকআপ দিয়েও করতে পারি, ভি লুকআপ দিয়েও করতে পারি, কিন্তু বিশেষ ক্ষেত্রে এক্স লুকআপ না দেখার আরেকটা কারণ হলো সবার কম্পিউটারে এক্স লুকআপ সাপোর্টেড না। সবার কম্পিউটারে বলতে আপনাদের এখানে সবার সাপোর্টেড, কিন্তু দেখা যায় 2013 ভার্সনের আগের ভার্সনগুলোতে এক্স লুকআপ নেই। এক্স লুকআপ হচ্ছে একটা আপডেট ফর্মুলা, পুরান ভার্সনে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা ভি লুকআপ দিয়েই করব। রেটিং, এইখানে রেটিংয়ের যেটা ছিল জাস্ট রেপ্ট ফর্মুলা, মানে রিপিট ফর্মুলা, যে রিপিট ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। যদি এই সেল 100-এর উপরে হয় তাহলে রিপিট ফর্মুলা হবে, 100-র নিচে হলে কিছু হবে না, 100-র নিচে হলে তো তার কোনো রেটিং নাই, 100-এর উপরে হলে রিপিট ফর্মুলা হবে। রিপিটই হবে একটা স্টার, এবং কয়বার হবে সেটা হবে এই রান ভাগ 100, এই রান ভাগ 100 দিলে যে কয়টা হয় ওই কয়টা স্টার হবে, প্রত্যেকের সেভাবেই হয়েছে। এইটুকু ছিল শুধু বাড়তি, এইটুকু যদি করতে না পারতো, এই ফর্মুলাটা যদি মানে এইটা যদি আসতো, এটা করতে পারেন না, তখন একটা ইস্যু হিসেবে দাঁড়াবে যে আপনার রেটিং যদি করতে না পারেন, প্লেয়ার রেটিং, তাহলে আপনার তো কাজটা শেষ হলো না। এটা তখন ধরেন প্রধান কাজ। আপনি দেখেন অ্যাভারেজ করতে পারবেন, টোটাল করতে পারবেন, এগুলো তখন সহজ হয়ে যায়, কঠিন না, তাই না? অ্যাভারেজ রানটাও বের করতে পারেন, প্লেয়ার অফ দ্য সিরিজ এটাও বের করা তেমন কঠিন না। তখন রেটিংটা কঠিন মনে হয়, কারণ রিপিট ফর্মুলা যদি আপনারা না জানতেন তাহলে চেষ্টা করলেও এটা পারতেন না। তো এটা গেল, রেটিংটাও বের করতে পারলেন, গেল ইফ ফর্মুলার কাজ গেল। এরপরে কি আছে এখানে, প্রত্যেকটা জায়গায় ইফ ফর্মুলা, ইফ ছাড়া কোথাও কোনো কিছু নাই। স্যালারি শিটে যান, যেটাই যান ইফ ফর্মুলা। তো এখানে কি হলো, ট্যাক্স রেটটা কিভাবে বের করতে হয় আমি দেখিয়েছি সবাইকে। কিভাবে, যে পার্সেন্টেজটা যদি থাকে তাহলে নতুন করে পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই, না থাকলে আমরা দিব। লোন ডিডাকশন, প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিমাণ লোন থাকলে সেটা ডিডাক্ট হবে। টোটাল ডিডাকশন বলতে ট্যাক্সও তার কাটা যাবে, লোনও তার কাটা যাবে, দুইটা মিলে টোটাল কত টাকা কাটা যায় সেটা হচ্ছে টোটাল ডিডাকশন। এখন আমরা বলেছিলাম ট্যাক্স রেট যদি 10%-এর উপরে হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ ডিডাকশন, মানে নিচে হলে আর উপরে হলে ওভার ডিডাকশন, এমনটা, তাই না? যদি এমন বলে যে ট্যাক্স রেটের উপরে না, টোটাল ডিডাকশন যদি স্যালারির 10%-এর বেশি হয় তাহলে হবে ওভার ডিডাকশন, না হয় ইন রেঞ্জ ডিডাকশন। তাহলে তখন ধরতে হবে কোনটা, এই টোটাল ডিডাকশনটা ধরতে হবে। তখন এই বেসিক স্যালারির 10%-এ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়, এই অ্যামাউন্টের থেকে যদি টোটাল ডিডাকশনটা বেশি হয় তাহলে হবে ওভার ডিডাকশন, যদি কম থাকে তাহলে ইন রেঞ্জ ডিডাকশন, তাই না? তো এটা কিভাবে করতে হয় এটা কি আমরা জানি না? মান্থলি বাজেট ট্র্যাকার যদি জানি তাহলে এটা তো জানার কথা প্রত্যেকের। ই ব্র্যাকেট ওপেন, আমরা এখানে শুধু একটা লজিকেই দিব, আর কিচ্ছু না। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল এর 10%, তাহলে হবে ওভার ডিডাকশন। আর কমা তা যদি না হয় তাহলে হবে ইন রেঞ্জ ডিডাকশন। প্রত্যেকের ওভার ডিডাকশন হয়ে গেছে।
হ্যাঁ ওভার হয়ে গেছে, কারণ এই যে অনেক টাকা ছিল, মনে করেন কারো লোন রিজেকশন যদি থাকতো এবং ট্যাক্স যদি তার থাকতো হচ্ছে 3% বা 5%, তাহলে দেখেন ইনরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জটা আমরা মান্থলি বাজেট ট্র্যাকারে করেছিলাম, কিন্তু সেটা আমাদের স্যালারি শিটের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে, আমরা তবুও এটা পারবো করতে। ক্যাটাগরিতে আমাদের দিয়েছে কি, এই নির্দিষ্ট অ্যামাউন্ট ছাড়া অন্য মানে এই নির্দিষ্ট হেড ছাড়া অন্য কিছু এন্ট্রি হবে না। তো এইখানে আমরা শুধু মান্থলি বাজেট না, এটাও এই দুটোতেই আমরা করার জন্য শর্টকাট ওয়ে যেটা সেটা করব। আমরা মান্থলি বাজেটটা আগে দেখি, মান্থলি বাজেটটা কিভাবে করব। এই অ্যামাউন্টগুলো এন্ট্রি হবে, এছাড়া এন্ট্রি হবে না, তাই না? আমরা শুরুতেই অ্যামাউন্টগুলো এন্ট্রি করে দিব। আমি অ্যামাউন্টগুলো এমনি অন্য কোথাও মনে করিনি, এমনি লেখা আছে, ঠিক আছে? এখানে আমি কিভাবে করতাম, সম্পূর্ণ সিলেক্ট করতাম, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা কাস্টমে গিয়ে অর দিতাম, তাই না? ইকুয়াল অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ইনভার্টেড কমা ইনকাম, এভাবে লিখতাম। কিভাবে লিখতাম, প্রশ্ন দেখে দেখে লিখে তারপরে লেখা শেষ, তারপরে আবার এন্ট্রি দিতাম এখানে, তাই না? লিখতাম, লেখা শেষ, এরপরে আবার এখানে এন্ট্রি দিতাম। তো এন্ট্রি শেষে না দিয়ে শুরুতেই আমরা এন্ট্রি দিয়ে দিই, শুরুতেই এন্ট্রি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এন্ট্রি দিয়ে এবার আমরা ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, এবার আমরা কাস্টমে গিয়ে অর ক্লিক করব, এই কাছাকাছি রেখে করব প্রয়োজনে, অর ব্র্যাকেট ওপেন, এই সেল দেখে দেখে তখন লিখব, কারণ যেটা এন্ট্রি করেছি সেটাই আমরা লিখব, কমা আবার এই সেল, ইনকাম দুইবার আছে, ওইটা বাদ দিয়ে ইউটিলিটিস, কমা আবার এই সেল ইকুয়াল ফুড, কমা এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা এই সেল ইকুয়াল এন্টারটেনমেন্ট। ব্র্যাকেট ক্লোজ। এটা দেখে দেখে করলে হবে কি, এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আমার তাও তো এন্ট্রি নিচ্ছে, কারণ কি? ও আচ্ছা 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 তাই নাকি? একটাও সিলেক্ট করা ছিল না? কোনটা সিলেক্ট ছিল তাহলে? এই পাশে, এই পাশে ছিল? যে কোনো একটা তো সিলেক্ট ছিল, কারণ লেখাগুলো তো আছে যে কোনো জায়গায় থাকুক। আচ্ছা যাই হোক, এখানে নতুন কিছু বিষয় আমরা মানে দেখি একটু, নতুন কিছু না, নতুন কিছু দেখানো যাবে না আপনাদের, নতুন কিছু দেখাইলে আপনাদের যে স্যালারি শিট, এখানে এই আইটেমগুলো থাকতে পারে, এই আইটেমগুলো এখানে এন্ট্রি হবে, বাকি কিছু এন্ট্রি হবে না। এখন কথা হলো, এই আইটেমগুলো আমরা আবার কি নতুন করে এন্ট্রি দিব? এই এন্ট্রিগুলো আমাদের থাকে, এই যে উপরে আছে, তাই না? এখানে একটু দেখি, এই দুইটা আমার দিতে হবে এন্ট্রি, আমরা চাইলে একটা একটা কপি করে এখানে আনতে পারি, তাই না? কপি করে এনে তারপর ভ্যালিডেশন দিতে পারি, কিন্তু আমরা কপি করেও আনবো না, একটা একটা কপি করে আনবো না। এই দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে এই কয়টাও সিলেক্ট করলাম, মানে সব কটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি কপি করলাম, রাইট ক্লিক করে এখানে এই যে ট্রান্সপোজ, এটা ক্লিক করে দিলাম, সব নিচে নিচে হয়ে গেল। মানে আমাদের ছিল সামনে সামনে, আমাদের হয়ে গেল নিচে নিচে। এটা যদি আবার কপি করি, এইখানে আবার পেস্ট করি, যদি সামনে সামনে চাই তাহলে আবার ট্রান্সপোজ করব, দেখবেন সামনে সামনে চলে আসছে। তো ট্রান্সপোজ ব্যবহার করতে পারবো আমরা চাইলে, নাকি? তো এভাবে করলে সহজ হবে, এবং এই সম্পূর্ণটা সিলেক্ট করে এবার ডাটা ভ্যালিডেশনে গিয়ে কি করব, কাস্টম, এখানে কল করব অর ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল বেসিক স্যালারি, তাই না? কমা এই সেল ইকুয়াল অ্যালোয়েন্স, কমা এই সেল ইকুয়াল ট্যাক্স অ্যামাউন্ট,
এভাবে করে লিখে দেব, তাহলেই তো হবে, তাই না? আমি আর না দেখাই। এইখানে টাইপের যে ব্যাপারটা ছিল, আমাদের মান্থলি বাজেট ট্র্যাকারের টাইপটা ছিল কেমন? এখানে এই এই ক্যাটাগরিতে যদি কোনোটা ইনকাম থাকে সেটা হবে ইনকাম, বাকি সব এক্সপেন্স। আমরা সেটা করেছি একবার, যদি এই সেল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, না হয় এক্সপেন্স। কিন্তু যদি ইনকাম ছাড়া আরও কিছু থাকে, যে ইনকাম হলেও ইনকাম হবে, যদি থাকে যে আদার্স ইনকাম থাকলেও ইনকাম হবে, তাহলে আমরা আরও একটা ফর্মুলা অ্যাড করতাম না? তো এটা করব এইটার ক্ষেত্রে। এখানে বলা থাকবে যে বেসিক স্যালারি, অ্যালোয়েন্স এবং নিড স্যালারি হবে ইনকাম, বাকি সব এক্সপেন্স। তো এটা কিভাবে করব? ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় বেসিক স্যালারি তাহলে হবে ইনকাম, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় অ্যালাউন্স তাহলে হবে ইনকাম, এই সেল ইকুয়াল ইফ এই সেল ইকুয়াল যদি হয় নিড স্যালারি তাহলে হবে ইনকাম, না হয় হবে এক্সপেন্স। তো দেখেন এটাও এক্সপেন্স আসলো, কারণ বলতে পারবেন বানান ভুল হয়েছে। তো বানান ভুল হওয়ার পরে যদি আমরা বারবার বলি স্যার এটা এক্সপেন্স কেন, আমি তো বুঝতেছি না এক্সপেন্স কেন, আমি ভুলটা ইচ্ছা করে দেখানোর জন্য করেছি, স্যার আমি তো ফর্মুলা ঠিকভাবে দিয়েছি এক্সপেন্স কেন তাও। তো এইটা একটু বুঝেন যে যদি ফর্মুলা ঠিকভাবে দেন এক্সপেন্স কি হওয়ার কথা? কোনো দিনও হওয়ার কথা? তো এইটা একটু মাথায় রাখেন যে কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এটাকেও যদি ইনকামের কালার করতে বলে, কন্ডিশনাল ফরম্যাটিং দিতে বলে, আমরা কি পারবো না? তো এই যে নতুন যেটা আমরা শিখলাম, এখানে নতুন কিছু শিখলাম? নতুন কিছুই নাই, আগে যা শিখেছি তাই আছে, শুধুমাত্র নতুনভাবে, তাই না? তো এই যে আপনাদের ৬-৭টা শেখানো হলো জব, এই ৬-৭টা বাদে যদি নতুন একটা সেট আসে যা আপনি কোনোদিন দেখেন নাই, আমিও দেখি নাই, সেখানে প্রশ্নে যা থাকবে সেভাবে করতে পারবেন না? প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে শুধু ইফের, ভ্যালুকাপের, সামের অথবা এই গুণ ভাগের, আর কোনো কাজ নাই প্রত্যেকটা জায়গায়। ইফ ফর্মুলাটা হচ্ছে লজিক্যাল ফর্মুলা, এই ইফটা যদি ভালো করে জানেন তাহলে সবই পারার কথা। এখানে দেখেন কোশ্চেনে কি ছিল, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট বেসিক টাইপ, ক্যালকুলেট অন দ্য বেসিক টাইপ। এরপরে ওটা বাদ দেন, এখানে টোটাল মানে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে বলা নাই কিছু, ট্যাক্স রেট, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, এই টোটাল ডিডাকশন, এগুলো নিয়ে বলা নাই। তো এইগুলো হয়তো অন্যভাবে আসতে পারে, যেভাবে আসুক আমাদের বলা থাকবে সেভাবে করব। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে এই যেমন বেসিক স্যালারি যেভাবে ছিল সেভাবে দিয়ে দিছি, অ্যালাউন্স যেভাবে ছিল দিয়ে দিছি, ট্যাক্স রেট যেভাবে ছিল দিয়ে দিছি। অ্যামাউন্টটা বের করলাম, 2 নম্বর বললো টোটাল ডিডাকশন বের করতে হবে, ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন, এই টোটালটা বের করতেছি। এইটা বের করতে আমাকে বলছে কি কি করতে, এইটা এবং এইটা দুইটা যোগ করে যা হবে এইটা এখানে আসবে, আমি সেটা করেছি। গ্রোথ স্যালারি, গ্রোথ স্যালারি কি বলছে, এই যে গ্রোথ স্যালারি বলছে বেসিক স্যালারি প্লাস অ্যালাওয়েন্স। তো বেসিক এই গ্রোথ স্যালারি এটা বের করার জন্য আমরা করছি কি, বেসিক স্যালারি এবং অ্যালাওয়েন্স এই দুইটা যোগ করে দিছি, যোগ করে এখানে দেখিয়ে দিছি। এরপরে কি বলছে, নেট স্যালারি, নেট স্যালারির জন্য কি করতে বলছে, যে গ্রোথ স্যালারি বিয়োগ টোটাল ডিডাকশন। তো গ্রোথ স্যালারি হচ্ছে এইটা, বিয়োগ হবে এই ট্যাক্স ডিডাকশন, এই দুইটা বিয়োগ হয়ে যা হবে এটা নেট স্যালারিতে। এখানে কি কোনো ফর্মুলা লাগে? ফর্মুলার দরকার হয় না, মানে ফাংশন লাগে না, জাস্ট এই সেল বিয়োগ এই সেল করে দিব। এরপর বাজেট চেঞ্জ বলছে, ইউজ দ্য ফর্মুলা ইন
ইন্ডিকেশন রেঞ্জ ডিডাক্ট অর ওভার ডিডাক্ট অ্যাজ পার বিলো বিলো কি ট্যাক্স 10% অফ স্যালারি ওভার ডিডাক্ট 10% বেশি। এইখানে যেটা বলছে এটা হচ্ছে শুধু ট্যাক্সের উপর বেস করে। যদি ডিডাকশনের উপর বেস করে বলে তাহলে টোটাল ডিডাকশনের উপর বেস করে ধরবো, এবং সেই অনুযায়ী রেঞ্জ ডিডাক্ট হয়েছে না হয় ওভার ডিডাক্ট হয়েছে। সব শেষে বলেছে বাজেট রেঞ্জ কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিংও আমরা দিয়ে দিলাম। তারপর বলছে টাইপ উইল কলাম বি অটোমেটিক ফ্রম দ্য ক্যাটাগরি অনলি বেসিক স্যালারি অ্যালাওয়েন্স অ্যান্ড নিট। এইখানে বেসিক স্যালারি অ্যালাওয়েন্স এবং নিট স্যালারিতে ইনকাম আসবে, বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স আসবে, সেটাই। তো এখানে না বোঝার মতো কিছু নাই, সবই আমরা বুঝি, সবই আমরা করছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে রেজাল্ট শিট যেটা দেখলাম, রেজাল্ট শিটের এইটা ছিল একটা ভার্সন, এটা আর একটা ভার্সন, তাই না? এটাই কি ছিল, প্রত্যেকটা মার্কের উপরে জিপিএ সবই ফর্মুলা দিয়ে করেছি। এই সেল এ হলে কি হবে, বি হলে কি হবে, সি হলে কি হবে, এভাবে মার্কের উপর বেস করে করেছি। এটা ধরে এই দুইটা করেছি, তার মানে এটা ধরেও এই দুইটা হবে, এটা ধরে এই দুইটা হবে। এটা আসার সম্ভাবনা কম। আপনি ফর্মুলার লজিক মানে সিনটেক্সগুলো বুঝে বুঝে করবেন। এতগুলো হোক আর যা হোক, এখানে আরও কিছু হোক, সমস্যা কি? হ্যাঁ ভুল হয়ে যায়, ভুল ওই ফর্মুলা দেখে দেখে করবেন, তাহলে আর ভুল হবে না। এরপর সব শেষে জিপিএ, সব শেষে টোটাল গ্রেড। এটা বাদ দিয়ে পরে যেটা আসছে, ওটা বাদ দিয়ে পরে যেটা আসছে সেটা দেখি। আচ্ছা দেখেন, ওটা বাদ দিয়ে, ওটা বাদ দিয়ে পরে যেটা, ওইটার থেকে এটা আসার সম্ভাবনা বেশি। এই যেটা দেখলাম এটার থেকে এটা আসার সম্ভাবনা আবার বেশি। তো এটাই কি দেখি, প্রত্যেকটার মার্ক আছে, 4টা সাবজেক্টের মার্ক, টোটাল মার্ক হলো, অ্যাভারেজ বের করলাম, সেই অনুযায়ী গ্রেড। গ্রেড যদি অ্যাবসেন্ট হয় অ্যাবসেন্ট, যদি ফেল হয় মানে কোনো সাবজেক্টে ফেল হয় তাহলে ফেল, অন্যথায় হবে কি 60% হলে, 80%-এর উপর হলে একটা, 60% উপরে হলে একটা, 40%-এর থেকে 60%-এর মধ্যে হলে তাহলে আর একটা। এখানে সেটা বলাই আছে, সেটা আমরা গ্রেড ধরে বের করলাম। হ্যাঁ সেই অনুযায়ী র্যাঙ্ক করলাম, ম্যাক্স করলাম, মিনিমাম করলাম। হ্যাঁ হ্যাঁ এটা অরের সূত্র ব্যবহার করা ছিল। এই যে অর আছে, অর আছে না, এই তো অর, এই একটা অর অ্যাবসেন্ট হবে এবং এই আর একটা অর, এবার সবশেষে অ্যাভারেজ। ফর্মুলা বুঝে বুঝে করতে গেলেই হয়ে যাবে। ক্রিকেট ম্যাচ নিয়ে এটা সবাই পারবেন, এটা নিয়ে আর কিছু দেখার কিছু নাই। এইচ ক্যালকুলেশন এটা দেখার কিছুই নাই। এইটা এটা আসবে না, ধরে নেওয়া যায় আসবে না। মান্থলি বাজেটটা আসার সম্ভাবনা বেশি, মান্থলি বাজেটটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। মান্থলি বাজেট ট্র্যাকার, ওয়েজেস শিট, না হয় যেটা দেখালাম দুইটা কম্বাইন করে। এই ওয়েজেস শিটটা আসছে লাস্ট, এটাই। তো আমাকে কেউ কেউ বললো যে যেটা লাস্ট আসছে ওটাই আবার আসতে পারে, মানে এইটাই। যদি এটা আসে তাহলে কি করবেন? তাহলে পারবেন না তো। এরকম থাকতে পারে, এরকম যেটুকু থাকবে এটুকু সিলেক্ট করে একটা চার্টের ব্যাপারটা কি বুঝছেন? এইটুকু সিলেক্ট না করলে চার্ট হবে না, এইটুকু সিলেক্ট করে ইনসার্টে গেলে রিকমেন্ডেড চার্ট দেখতে পারবেন, অথবা কলাম চার্টে যে কোনো একটা কলাম চার্ট যেটা বলবে সেই রকম একটা কলাম চার্ট, 3D হতে পারে 2D হতে পারে, 3Dটাই নিয়ে নিলাম। চার্ট ওই অনুযায়ী চার্ট হবে, সিলেক্ট করে 2D দিই। হ্যাঁ